ইভান বুঝতে পারছে না রিমুকে সে কীভাবে বলে বোঝাবে। এর মধ্যেই তাদের মা বলে ওঠে, তোমরা সবাই একটু থামো। আর ছোট বৌমা, তুমি আমাদের এ বিষয়ে জানাওনি কেন? শাশুড়ির কথায় রিমু চুপ করে গেলেও মনে মনে সে যে খুশি তা তার হাবভাবে লক্ষণীয়। অদ্রি লম্বা শ্বাস নেয়, তারপর বলে, মা, ডাক্তার আমাকে সরাসরি বলেনি যে আমি মা হতে পারবো না। ডাক্তার বলেছে আমার বাম ফ্যালোপিয়ান টিউবে সিস্ট আছে এবং সেটা অপসারণ সম্ভব নিয়মিত মেডিকেশনের মাধ্যমে। আমি 9 মাস যাবৎ মেডিসিন নিচ্ছি এবং আজকে ডাক্তার বলেছে আর 3 মাস পর আমি বেবি কনসিভ করতে পারবো। তবে আরও কয়েক মাস যদি অপেক্ষা করি তবে ভালো। আপনাদের বলিনি যাতে আপনারা টেনশন না করেন, তার জন্য আমি সরি। অদ্রি কথাটা বলে চুপ হয়ে যায়। বিভান যেন অদ্রির কথায় নিজের জান ফিরে পায়, কারণ তার মনে ভয় হচ্ছিল যদি তার মা অদ্রিকে ছেড়ে দিতে বলে। সে তো অদ্রিকে ভালোবাসে। তার মনে অদ্রির জায়গায় অদ্রি আর তার মায়ের জায়গায় মা। অদ্রির কথায় তার শাশুড়ি আর কিছু বলে না, তবে রিমু তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে রাগে কটমট করছে। আর অদ্রি সেই হাবভাব দেখে মনে মনে আওড়ায়, তুমি চলো ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। এরপর মনে মনে বলে ওঠে, রিমু ভাবি, আপনার প্রতিটা চালের জন্য আমার কাছে তা কাটার জন্য চাল রেডি। দেখি আর কি করতে পারেন। অদ্রির শাশুড়ি তার বড় ছেলে ও ছেলের বউকে বলে, তোমরা না হয় এখন এ বাড়িতে চলে এসো, যতদিন না পর্যন্ত বৌমার ডেলিভারি হয়। রিমু তো মহা খুশি, অন্তত তার মুখ দেখে তাই মনে হচ্ছে। রিমু খুশিতে ডগমগ হয়ে কিছু বলতে নিবে তার আগে ইভান বলে, না মা, আমরা আসবো না। রিমু তো আলাদা বাসা নিয়েছে নিজের মতো করে থাকতে, আর অদ্রির সাথে ওর জমে না বলে। তাছাড়া সত্যি বলতে রিমু এমনিতে অদ্রির সাথে বিয়ের পর থেকে ভালোভাবে কথা বলেনি, আর এখন তো রিমু অদ্রিকে প্রতিনিয়ত কথা শোনাতে ছাড় দেবে না। আমি তো রিমুকে চিনি, সে এখানে আসলে পরিবারে অশান্তি ছাড়া আর কিছু হবে না। রিমু সারাদিন বসে থাকবে অদ্রির দোষ খুঁজে বের করতে। আমি চাই না আমার বউয়ের জন্য আমার ছোট ভাইয়ের সংসারে সমস্যা হোক। আমার মাকে তো আমি আমার সাথে রাখতে পারিনি আমার বউয়ের জন্যই। সেখানে যখন আমার মা তার ছোট ছেলের বউয়ের সাথে ভালো আছে, তাহলে সেই সংসারে ঝামেলা হোক আমি চাই না। রিমু নাকের পাটা ফুলিয়ে ইভানের দিকে তাকিয়ে আছে। ইভান রিমু রক্তচক্ষু দেখেও কোনো প্রতিক্রিয়া করল না। রিমু প্রত্যুত্তরে কিছু বলতে নেবে তার আগে ইভান রিমুকে চুপ করিয়ে বলে, তোমার কোনো কথা এখন শুনতে চাইছি না, এখনই বাসায় চলো, বাসায় গিয়ে তোমার কথা শুনবো। রিমু বসা থেকে উঠে রাগে গজগজ করতে করতে সদর দরজার বাইরে চলে যায়। রিভানের মা রিমুকে আটকাতে চেয়েছিল, কিন্তু তার আগে ইভান তাকে ইশারায় মানা করে দেয়। অদ্রি তার ভাসুরকে ধন্যবাদ জানায় তার জন্য, রিমু ভাবিকে বোঝানোর জন্য। ইভান তার মা, ভাই ও ভাইয়ের বউয়ের উদ্দেশ্যে বলে, তোমরা হয়তো ভাবছো আমি আমার বউয়ের কথায় উঠে বসি, তাই বাড়ি ছেড়ে ভিন্ন বাসা নিয়ে থাকছি, কিন্তু না, আমি ভিন্ন বাসা নিয়ে থাকছি কারণ রিমুর কারণে সংসারে অনেক মনোমালিন্য সৃষ্টি হবে, তাই আমি ওর আলাদা বাসা নেওয়ার ব্যাপারে রাজি হয়েছি। আমার মাকে তো আমি আমার বউর কাছে শান্তিতে রাখতে পারলাম না, তাই যদি আমার মা তার ছোট ছেলের বউর কাছে মায়ের মর্যাদা পায়, তাহলে কেন আমি বাধা সৃষ্টি করব? আমার মা তার এক ছেলের বউর কাছে সুখে থাকবে। কথাগুলো বলে ইভান মলিন হেসে ছেলেকে নিয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। বিয়ের 3 বছর পূর্ণ হয়েছে কিছুদিন আগে অদ্রি ও বিভানের। রিমু ভাবির সাথে ওই দিনের পর আজ 3 মাস পেরিয়ে গেছে। 3 মাস পূর্ণ হবার পরেই শাশুড়ি অদ্রিকে বলছে বাচ্চা নেওয়ার কথা, যখন 4র্থ মাস পড়লেও তাও পিরিয়ড মিস হয়নি মানে প্রেগনেন্ট না। শাশুড়ি তো হতাশায় ডুবে গেছে, আর এদিকে শিমু ও রিমু প্রায় প্রতিদিনই খবর রাখে। শিমু ও রিমু বিভানের মায়ের কানে এবার অদ্রিকে ডিভোর্স দেওয়ার কথা তোলে। বিভানের মা আরও 1 মাস অপেক্ষা করার কথা বলে। রিমু যেদিন সবাইকে সব জানিয়েছে সেই দিনের পর 5 মাস কেটে গেছে। এবার আর বিভানের মা অপেক্ষা করবেন না। তার মনে এটাই ঢুকানো হয়েছে যে অদ্রির আর বাচ্চা হবে না। বিভান তার মাকে অনেক বুঝিয়েছে যে অদ্রির এতে কোনো দোষ নেই। বিভান যেহেতু এটুকু সময় অপেক্ষা করতে পেরেছে, তো সে আরও অপেক্ষা করতে পারবে। এদিকে শিমু অদ্রির শাশুড়ির কাছে এসে তার হাতে ডিভোর্স পেপার দেয় বলে এটাতে অদ্রি ও বিভানের সাইন নিয়ে দিতে। শিমু সাথে এটাও বলেছে সে এখনও বিভানকে বিয়ে করতে রাজি আছে। বিভান তার মাকে বোঝাতে পারেনি, আর অদ্রিকে সে বলেছে যেন একটু সহ্য করে, কারণ এই বয়সে মাকে একা রেখে সে অদ্রিকে নিয়ে চলে যেতে পারবে না।
অদ্রি বিনিময়ে হাসি দেয়। অদ্রির মনে বিভানের জন্য ভালোবাসা আরও বেড়ে যায় যখন বিভান তার মাকে নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে রাজি হয় না তখন। শিমুর প্ররোচনার শিকার হয়ে অদ্রির শাশুড়ি অদ্রির কাছে ডিভোর্স পেপার দেয়। অদ্রি সেদিন হতবম্বের মতো তাকিয়েছিল শাশুড়ির মুখের দিকে। তারপর একটা রহস্যময় হাসি দিয়ে ডিভোর্স পেপারে সাইন করে নিজের রুমে গিয়ে বিভানের জন্য একটা চিঠি লিখে বাড়ি থেকে বের হয়ে যায়। চিঠি হাতে বিভান নিজের রুমের ফ্লোরে বসে আছে। বিভান একটু আগেই বাড়িতে এসেছে আর এসেই ড্রয়িং রুমে রিমু ভাবি ও তার ছোট বোনকে দেখে কিছুটা অবাক হয়। তবে অদ্রিকে না দেখে তার কেমন যেন সন্দেহ লাগছিল, তাই তড়িঘড়ি করে নিজের রুমে আসে। নিজের রুমে এসেও অদ্রিকে না দেখে সে ওয়াশরুম ও বেলকনিতেও দেখে, তাও না পেয়ে সে ভয় পেয়ে যায় কিছুটা। এরপর ড্রয়িং টেবিলে পারফিউমের বোতল দিয়ে চাপা দেওয়া কাগজ দেখতে পায়, কিন্তু সেটা খুলে দেখে সেটা একটা চিঠি। বিভান পড়তে শুরু করে চিঠিটা। প্রিয় অর্ধাঙ্গ, আমাকে বাড়িতে সব জায়গায় খুঁজে না পেয়ে এখন তুমি নিশ্চয়ই ভয় পেয়ে আছো। আমি চলে যাচ্ছি। তোমার সাথে জীবনের শেষ সময় পর্যন্ত হয়তো আমি থাকতে পারবো না। আমার জায়গা দখল করে নেবে অন্য কেউ। আজ মা আমাকে ডিভোর্স পেপার সাইন করতে বলেছে। অনেক দিন যাবৎ ইনডাইরেক্টলি ডিভোর্সের কথাই আমাকে বোঝাতেও, তবে আজকে ডিভোর্স পেপার সামনে এনেই দিয়েছে। আমি তো অপয়া মেয়ে যে তার ছেলেকে বাবা হওয়ার সুখ দিতে পারলাম না। মা নিশ্চয়ই তোমার জন্য কোনো মেয়ে দেখে রেখেছে, তাই আজ আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলল। তোমার জীবনে আমার পথযাত্রা হয়তো এতটুকুই ছিল। চলে যেহেতু যাচ্ছি তাই তোমাকে কিছু কথা বলেই যাই। তোমার বড় ভাবি রিমু তার ছোট বোনকে প্রায়ই আমাদের বাড়িতে পাঠাতো। আমি আবার জবে জয়েন করার পর থেকে শিমু এ বাড়িতে আনাগোনা বেড়ে গেছে। কাজের খালা আমাকে বলেছে শিমু যেদিনই আসে মাকে নিয়ে নাকি মায়ের রুমে দরজা বন্ধ করে অনেক কথা বলে। আমাদের বিয়ের 2 বছর পূর্ণ হবার 2 মাস আগে থেকে মা আমাকে বাচ্চা নেওয়ার কথা বলেই যাচ্ছে। বিয়ের আগে তোমাকে কথা দিয়েছিলাম তোমার মাকে নিজের মা মনে করব। আল্লাহর রহমতে ওই কথা আমি রাখতে পেরেছি। ভবিষ্যতেও যেন আমি ওই কথা রাখতে পারি, তাই আজ আমার এই সিদ্ধান্ত। আমি কিন্তু চাইলে পারতাম উচ্চ বাচ্চা করতে। এতদিন চিকিৎসা নেওয়ার পর ডাক্তার বলেছে আমি সুস্থ। রিমু ভাবির তো প্রথম থেকেই আমাকে পছন্দ না। সে তার ছোট বোনের সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিল। মা হয়তো এখন তোমার সাথে শিমুর বিয়ে ঠিক করবে। তোমারও যদি আমাকে নিয়ে অভিযোগ থাকে তাহলে সাইন করে দিও ডিভোর্স পেপারে। 3 মাস পর ডিভোর্স হয়ে যাবে, কথায় আছে না, খাঁচার পাখিকে মুক্ত করে দেখো সে উড়ে চলে যায় নাকি তোমার কাছে আবার দিন শেষে ফিরে আসে। যদি দিন শেষে তোমার খাঁচায় আবার ফিরে আসে তাহলে ভেবে নিও সে তোমার পোষ মেনেছে। ঠিক তেমনি তোমাকে আমি খাঁচা থেকে মুক্ত করলাম, এখন তোমার পালা। ইতি তোমার অর্ধাঙ্গিনী। বিভানের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। কিছুক্ষণ থ মেরে ফ্লোরে বসে থেকে এরপর ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। ড্রয়িং রুমে যেয়ে মাকে জিজ্ঞাসা করে, মা অদ্রি কোথায়? বিভানের মা চুপ করে আছে ছেলের কথা শুনে। রিমু মুখ খুলবে কিছু বলার জন্য, তার আগেই বিভান তার ভাবির দিকে হাত দিয়ে চুপ করতে বলে। বলো মা, অদ্রি কই? তোমরা কি করেছো যে অদ্রি বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে? বিভানের মা কিছুটা অবাক হলেও রিমু ও শিমুর মুখ দেখে মনে হচ্ছে তারা কিছুটা ভয় পাচ্ছে। বিভানের মা এবার বলে, অদ্রি কেন চলে গিয়েছে সেটা অদ্রিকে জিজ্ঞাসা করো। শিমু কথার মাঝে ফোড়ন কেটে বলে, তোমার বউ কেন চলে গিয়েছে তা আমরা কিভাবে জানবো? যাওয়ার আগে এই দেখো ডিভোর্স পেপারে সাইন করে গিয়েছে। এসব মেয়েদের আমার খুব জানা আছে। এরা নিজেদের স্বার্থ হাসিল না হলে সব কিছু করতে পারে। যখন দেখলো নিজে বাচ্চা জন্ম দিতে পারছে না তখনই নিজের থেকে কেটে পড়লো যাতে সব দোষ আমাদের পড়ে। রিমু সেও নিজের বোনের কথায় তাল মিলিয়ে বলে, অদ্রি ইচ্ছে করেই এতদিন তার সমস্যার কথা জানায়নি যাতে সে তোমাকে আরও বশ করে নিতে পারে। এই মেয়েটাকে আমার প্রথম থেকেই ভালো লাগতো না। এই মেয়ে যে সুবিধার না তা বোঝাই যাচ্ছিল। আজকে মা একটু কটু কথা শোনাতেও ডিভোর্স পেপারে সাইন করে চলে গেল। অন্যান্য মেয়েদের দেখো মাটি কামড়ে শ্বশুরবাড়িতে পড়ে থাকে, আর এই মেয়ের দেমাগ যেন মাটিতে পা পড়ে না। বিভান চোখ বন্ধ করে এতক্ষণ শুনল। এরপর সামনের টি টেবিলে কিছুটা জোরে লাথি দিয়ে সরায়। এতে সোফায় বসে থাকা 3 জন হকচকিয়ে যায়। বিভান তার ভাবিকে উদ্দেশ্য করে বলে, ভাবি আপনি আমার বড় ভাইয়ের বউ। বড় ভাইয়ের বউ হিসাবে আমি আপনাকে সম্মান করি। আপনার সাথে আমার সম্পর্ক শুধু দেবর ভাবি, এর থেকে বেশি কিছু না পূর্বে ছিল আর না পরবর্তীতে হবে। আমি যেমন আপনার ও ভাইয়ের সম্পর্কের মধ্যে নাক গলাই না, ঠিক আপনার কাছ থেকে আমি এটাই আশা করব আপনি আমার আর অদ্রির সম্পর্কের মাঝে নাক গলাবেন না। রিমুর মুখ অপমানে থমথমে ভাব। এবার বিভান শিমুকে উদ্দেশ্য করে বলে, শিমু তুমি কি করছো সেটা আমি পুরোপুরি না জানলেও আন্দাজ করতে পারি।
তোমার বোন যখন আমাদের বাড়ি ছেড়ে আমার ভাইকে নিয়ে ভিন্ন হয়ে গেল, সেখানে তোমার কি এ বাড়িতে প্রতিনিয়ত আসাটা মানায়? এটা তো বেমানান দেখায়, তাই না? কিন্তু তোমার কাছে কি বেমানান লেগেছে? না। তোমার বোন এ বাড়িতে না থাকা সত্ত্বেও তোমার যাতায়াত ছিল। যেখানে তোমার বোন এই বাড়িতে থাকা অবস্থায় তুমি এই বাড়িতে আসলে তোমার বোনের রুমে দরজা বন্ধ করে থাকতে, সেখানে তুমি তোমার বোন ব্যতীত এসে আমার মায়ের সাথে কথা বলতে তার রুমে দরজা বন্ধ করে রাখো। যেখানে তোমার বড় বোনের আমার মায়ের প্রতি কোনো দয়ামায়া নেই, সেখানে তোমার এত দয়ামায়া দেখানোটা কি এমন হয়ে যায় না যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি? শিমুকে এভাবে কথা শোনানোতে রিমু ক্ষেপে উঠে বলে, বিভান, তুমি কিন্তু আমার বোনকে অপমান করছো। তোমার বউ চলে গেলে আমার বোনের কি দোষ? শিমু কি বলেছে তোমার বউকে চলে যেতে? তোমার বউ সারাদিন বাইরে বাইরে থাকে, তো সে তোমার মাকে সময় দিতে পারে না। মা সারাদিন বাসায় একলা থাকে, তাই শিমু এসে তার সাথে একটু সময় কাটায়। বিভান তার ভাবির কথায় তাচ্ছিল্য হাসে, এরপর বলে, আসলে কি সময় কাটাতে আসে, নাকি আসে আমার অদ্রির নামে মায়ের কানে কিছু বলতে? যাই হোক, আপনাদের বলে আমার লাভ নেই। আপনি আমার বড় ভাইয়ের বউ, আর আপনার বোন আমার বড় ভাইয়ের শালী। আপনাদের সাথে আমার সম্পর্ক এতটুকুই। এবার বিভান তার মাকে নরম ও ব্যথিত সুরে বলে, মা, অদ্রি কোনো দিন তোমাকে শুধু শাশুড়ি ভেবে দেখেনি, সে তোমাকে নিজের মায়ের মতো দেখেছে। তুমি কি বলতে পারবে অদ্রি তোমার সাথে কোনোদিনও উচ্চ সুরে কথা বলেছে বা তোমার কথার কোনোদিনও খারাপ জবাব দিয়েছে? অদ্রি সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা কাজ করে অফিসে। ওদের অফিসে কেউ বসে বসে বেতন পায় না। সকালে যাতে তোমার কষ্ট না হয় তাই অফিসে যাওয়ার আগে রান্না শেষ করে যায়। অদ্রি যাওয়ার পর তো কাজের বউয়াই আসে। এরপর সারাদিন ক্লান্ত হয়ে এসে রাতের বেলা আবার রান্না করে। এটা বলবো না যে তুমি অদ্রিকে সাহায্য করো না, তুমিও রাতের বেলা অদ্রিকে সাহায্য করো। সত্যি বলতে অদ্রি থাকাতেই আমি তোমার ও অদ্রির মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখতে পেরেছি। তোমাকে এখন এসব কথা বলে হয়তো লাভ নেই, কারণ তোমাকে এরা অদ্রির নামে যা বুঝিয়েছে তাতে তুমি ঠিক ভুল বিবেচনা করতে পারছো না। বিভান কথাগুলো শেষ করে আর সেখানে দাঁড়ায়নি, চলে গেছে বিভান নিজের রুমে। বিভান হয়তো অদ্রিকে খুঁজতে বের হতো, তবে যে স্বেচ্ছায় নিজেকে আড়াল করে তাকে শত খুঁজেও পাওয়া যায় না। আরও 2-3 দিন কেটে গেছে। বিভান এখন ঠিক সময় বাড়িতে আসে না। অদ্রি তাদের রুমটাকে যেভাবে রেখে গেছে সেভাবেই বিভান রেখে দিয়েছে, আর কাউকে রুমের ভিতরে ঢুকতে দেয়নি। সকালবেলা না খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, রাতেও বাহির থেকে খেয়ে তারপর বাসায় ফিরে। শিমু ও রিমু ইদানিং বিভানের মায়ের সাথে খুব ভালো ব্যবহার করছে। শিমু চায় বিভানের সাথে অদ্রির ডিভোর্সটা হওয়ার পর বিভানকে তার মায়ের মাধ্যমে বাধ্য করে বিয়েটা করতে, কিন্তু বিভান যে এখনও ডিভোর্স পেপারে সাইন করেনি। আর এদিকে অদ্রি ওই বাড়িতে কি হচ্ছে, কে কার সাথে কি কথা বলছে সব শুনতে পাচ্ছে। অদ্রি ওই বাড়ি থেকে বেরিয়ে আসার আগে রিমু ও ইভানের রুমের ভিতরে কয়েকটা মাইক্রোচিপ লাগিয়েছে, আর গেস্ট রুমে কয়েকটা লাগিয়েছে। ধরতে গেলে সব রুমেই মাইক্রোচিপ লাগানো। অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছে সে। শাশুড়িও নিজের রুমে এবং ড্রয়িং তো হিডেন ক্যামেরা লাগানো আছে, সেই সাথে গেস্ট রুমে একটা হিডেন ক্যামেরা লাগিয়েছে। অদ্রি তার নিজের বাবা মার কাছেও যায়নি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। বিভানের কাছে দিনটা বিষাক্ত লাগছে, কারণ সারাদিন তাকে বাসায় থাকতে হবে। সকাল 9টা বাজে, বিভান এখনও নাস্তার জন্য ডাইনিংয়ে যায়নি। ইভান তার ভাইকে কয়েকবার দরজার বাইরে থেকে ডেকে গেছে। ইভান আর বেশি জোর করে না। শেষে বিভানের মা আসে বিভানকে ডাকতে। বিভান বাধ্য হয় দরজা খুলতে। দরজা খোলার পর বিভানের মায়ের সাথে শিমু রুমের ভিতরে প্রবেশ করে। শিমুকে নিজের রুমে দেখে বিভান বিরক্তিকর শব্দ উচ্চারণ করে। বিভানের মা বিভানকে বলে, দেখ বিভান, অদ্রি চলে গেছে। কোথায় গেছে আমরা তা জানি না। তাছাড়া অদ্রি তো স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে। আমরা কেউ তাকে বাড়ি ছাড়তে বলিনি। এখন তোর জীবনটা কি এভাবে থেমে থাকবে? শিমু কথার মাঝে ব্যঙ্গ করে বলে, দেখো আবার কারো সাথে চলে গেছে কিনা। যা মেয়ে বাবা, বাচ্চা তো হবে না, এখন কারো বেড পার্টনার হতেই পারে সে। বিভান শিমুর বলা প্রতিটা শব্দের জন্য রাগে বিভান শিমুর গালে সজোরে থাপ্পড় দিয়ে বসে। শিমু হতবম্বের মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ গোল গোল করে। বিভানের মা নিজেও অবাক হয়ে গেছে তার ছেলে এইভাবে থাপ্পড় মারাতে। বিভানের মা তার ছেলেকে বলে, বিভান, তুই এটা কি করলি? তুই শিমুকে থাপ্পড় দিলি কেন মা? তোমার সামনে এসে আমার বউকে নিয়ে আজে বাজে খারাপ কথা বললো, তুমি শুনতে পাওনি? থাপ্পড়টা তো তোমার মারা দরকার ছিল, কিন্তু ভাবি ও তার বোন মিলে তোমার মাথা এমনভাবে নষ্ট করেছে যে তুমি তাদের অন্যায় আর খারাপ কাজগুলো দেখছো না। কিন্তু আমার মাথাটা তো নষ্ট হয়নি, তাই আমি বিবেচনা করতে জানি কে ভুল কে ঠিক।
বিভান তার মাকে কথাগুলো বলে নিজের রুম থেকে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর শিমু এদিকে বিভানের মায়ের সামনে ন্যাকা কান্না জড়িয়ে দেয়। দেখলে আন্টি, তোমার ছেলেকে ওই মেয়ে কীভাবে বশ করেছে। আমাদের সত্য কথা এখন তোমার ছেলের কানে লাগে না। বিভানের মা শিমুকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না শিমু, আমি আমার ছেলের সাথে তোমার বিয়ে দেব। একদিন না একদিন বিভান নিজের ভুলটা বুঝতে পারবি। শিমু বিভানের মায়ের কথায় শয়তানি হাসি দেয়, যা বিভানের মায়ের অগোচরে রয়ে যায়। অদ্রি টিভির স্ক্রিনের সামনে বসে উচ্চস্বরে হেসে ওঠে। আমি চলে গেছি, এটাকে তোমাদের জয় ভাবছ? শিমু আর রিমু ভাবি, আমাকে এত হালকাভাবে নেওয়া উচিত হয়নি তোমাদের। আবার স্বগোক্তি করে বলে, আমি যেমন মরতে পারি তেমন মারতেও পারি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট ফর মাই নেক্সট স্টেপ। অদ্রি বিভানদের বাড়ি চলে এসেছে 1 মাস হলো। প্রথম 2 দিন অদ্রি একটা হোটেলে ছিল। এরপর অফিসের ম্যানেজারকে রিকোয়েস্ট করে একটা অফিসার্স কোয়ার্টার নিয়েছে। অদ্রি যেহেতু প্রথমে অফিসার পদে ছিল এবং পরে রিসার্চ সেকশনে ঢুকেছে, তাই ম্যানেজার অদ্রিকে রিকোয়েস্টের ভিত্তিতে অফিসার্স কোয়ার্টার দিয়েছে। এদিকে শিমু যেন বিভানের পেছনে লেগেই আছে। বিভান রুমে থাকলে হুটহাট বিভানের রুমে ঢুকে পড়ে শিমু। বিভান একদিন রুম তালা দিয়ে যেতে ভুলে গিয়েছিল। তখন বাড়ি ফিরে নিজের রুমে যেয়ে দেখে ড্রেসিং টেবিল গোছানো, বিছানার চাদর পাল্টানো, আর তার অদ্রির বাঁধানো ছবিটাও নেই। এগুলো দেখে বিভান অনেক ক্ষেপে যায়। সে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, মা, আমার রুমে কে ঢুকেছিল? বিভানের মা তখন হাদিসের বই পড়ছিল। ছেলের কথা শুনে সে জবাব দেয়, কে আবার? শিমু। তোর ঘরটার অবস্থা দেখেছিস? ওইটা দেখে মনে হচ্ছিল কোনো মানুষ থাকে। তাই শিমু আমাকে বলল ঘরটা গুছিয়ে দিবে, তাই গুছিয়ে দিল। বিভান বুঝলো তার মাকে এখন কিছু বলে লাভ নেই। তাই তার বড় ভাই ও ভাবির ঘরের দিকে গেল, কারণ তার বড় ভাই এখন ঘরেই আছে। ভাইয়ের ঘরের দরজায় নক করার পর ইভান বিভানকে ভিতরে আসতে বলে। বিভান ভিতরে এসে বলে, দেখো ভাইয়া, তোমার শালিকাকে তুমি বলে দাও সে যেন আমার রুমে আমার পারমিশন ছাড়া না ঢোকে। তাছাড়া আমি তোমার শালিকাকে আমার রুমে ঢোকার পারমিশন কখনো দেব না। ইভান বিভানকে আশ্বস্ত করে বলে সে শিমুকে বলে দিবে। এরই মধ্যে রিমু মুখ ভেঙচি দিয়ে বলে, কয়েকদিন পর তো আমার বোন তোমার ঘরে এমনিই ঢুকবে, তাহলে এখন ঢুকলে সমস্যা কোথায়? রিমুর কথায় বিভান তাচ্ছিল্য হেসে বলে, কে ঢুকবে আর কে ঢুকবে না সেটা সময় বলে দিবে ভাবি। বিভান নিজের রুমে চলে যায়, আর ইভান যায় শিমুকে নিষেধ করতে যেন বিভানের রুমে না যায়। দুলাভাইয়ের মুখে এমন কথা শুনে শিমু কিছুটা অপমানিত হয়, তাই চুপ করে শুনে যায়। রিমু তো এখন 7 মাসের প্রেগনেন্ট, তাই ইভান রিমুকে কিছু বলছে না। পরের দিন সকালে শিমুর ফোনে একটা কল আসে। কলকৃত ব্যক্তি শিমুকে বলে, মিস শিমু, আপনি যাকে বিয়ে করার জন্য এত বড় ষড়যন্ত্র করছেন, আদৌ সে কি কখনো বাবা হতে পারবে? আপনি কি শিওর যে সমস্যাটা শুধু মিসেস অদ্রির ছিল? সমস্যাটা তো মিস্টার বিভানেরও থাকতে পারে। শিমু প্রথমে বিশ্বাস করতে চায় না ফোনের অপর পাশে থাকা লোকটার কথা। হ্যাঁ, ফোনের অপর পাশে অদ্রি কথা বলছে না, কথা বলছে অদ্রির কলিগ জাবির। অদ্রি তাকে এই 1 মাসে সব বলেছে। জাবির প্রথমে ড্রাগটা বিভানকে দেওয়া হয়েছে শুনে ভয় পেয়েছিল, তবে অদ্রির পুরো কাহিনী শুনে সে অদ্রিকে বড় ভাই হিসেবে ছোট বোনকে সাহায্য করছে। তাই জাবির শিমুকে প্রাইভেট নাম্বার দিয়ে ফোন করে। শিমু প্রত্যুত্তরে বলে, আপনার কাছে কী প্রমাণ আছে যে আপনি এসব কথাবার্তা বলছেন বিভানের সম্পর্কে? এমন তো না যে আপনাকে অদ্রি ফোন দিতে বলেছে। এখন যাতে আমি বিভানকে বিয়ে না করি তাই অদ্রি এই চাল চালছে, তাই না? জাবির আগে থেকে জানতো শিমু এই ধরনের কথা বলতে পারে, তাই সে একটুও না ঘাবড়িয়ে হেসে দেয় উচ্চস্বরে। এরপর বলে, না মিস, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে বিভানকে যে কোনো আপনার ইচ্ছামতো হসপিটালে নিয়ে টেস্ট করিয়ে দেখতে পারেন। আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, মিসেস অদ্রিককে আমি চিনি না। সাথে আমি এটাও জানি আপনারা টাকা পয়সার সম্পত্তির জন্য এসব গেম খেলছেন, কিন্তু মনে রাখবেন টাকা পয়সার সম্পত্তি আপনার বোনের ছেলের হবে, আপনার না। কারণ বিভানের তো বাচ্চা হবে না। আপনার বোনকে যেহেতু সম্পত্তি দিবেন, তাহলে কষ্ট করে আপনি আপনার জীবনটা কেন নষ্ট করবেন? ফোনের অপর পাশে শিমু চুপ করে আছে। জাবির অদ্রি বুঝলো শিমুর মাথায় এখনও পুরোপুরি ব্যাপারটা ঢোকেনি, তাই জাবির আবার বলে, সম্পত্তি আপনি অন্যভাবেও নিতে পারবেন, কিন্তু নিজের জীবনটা কেন নষ্ট করবেন? আমার কথাটা একটু ভেবে দেখবেন। জাবির কল কেটে দেয়, আর জাবিরের সামনে বসে থাকা অদ্রি উচ্চস্বরে হেসে ওঠে। এরপর স্বগোক্তিও করে বলে, মাকড়সা তার আপনা জালেই ফাঁসে। খুব তো চেয়েছিলে, তাই না, 2 বোন মিলে রাজত্ব করবে রিমু ভাবি? আমাকে সরিয়ে দিয়ে তোমার বোনকে আমার জায়গায় বসাবে, তাই না?
আমার জায়গা আমি কাউকে ছিনিয়ে নিতে দেই না। যদি স্বেচ্ছায় ছাড়ি তখন নিতে পারবে, কিন্তু বিভান আমার জীবনে এমন কেউ যাকে আমি স্বেচ্ছায় কখনো ছাড়ব না। এরপর জাবিরের উদ্দেশ্যে বলে, জাবির ভাই, শিমুকে এখন আর কোনো ফোন দিবেন না, আবার কালকে ঠিক এই সময় আবার ফোন দিবেন। ঠিক আছে, আমিও দেখব এই নিজ মনের মেয়ে এবার কি করে। এসব মেয়ে কারো সংসার গড়তে পারে না, সংসার ভাঙতে এরা পটু। আমার মনে হয় এখন সব স্ত্রীকে তোমার মতো হতে হবে, যাতে শিমুর মতো মেয়েরা জিততে না পারে। অদ্রি তৃপ্তির হাসি হাসে জাবিরের কথায়। ওদিকে শিমু সারাদিন এই কথা নিয়ে ভাবতে থাকে, নিজের বোনকেও এই কথা জানায়নি। 2 দিন আগে অদ্রি ডাক্তারের কাছে আবার চেক আপ করেছে। ডাক্তার বলেছে অদ্রি এখন পুরোপুরি সুস্থ, সে এখন যে কোনো সময় কনসেপ্ট করতে পারবে। নিজের দিক থেকে ক্লিয়ার হয়ে অদ্রি এই স্টেপটা এখন নিয়েছে। পরের দিন জাবির নিয়ম মতো আবারও শিমুকে কল করে। কি মিস, কি ভাবলেন? আমার কথা নিশ্চয়ই আপনার বিশ্বাস হচ্ছে না। তাহলে আজকে না হয় একবার চেক আপ করিয়ে নিন। সবাইকে বলুন সমস্যাটা বিভানের, তারপরে চেক আপ করিয়ে শিওর হয়ে নিন। যে কোনো হসপিটাল থেকে করতে পারেন। যদি ইচ্ছা হয় তাহলে আপনাদের পরিচিত কোনো ডাক্তারের কাছ থেকে না হয় চেক আপটা করিয়ে নিন। শিমুর এবার নিজেরও ভয় হচ্ছে, তাই সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে সবাইকে কথাটা বলে। সবাই কথাটা শুনে স্তব্ধ হয়ে যায়। বিভানের মা তো রেগে গেছে তার ছেলে সম্পর্কে এরকম কথা শুনে, কিন্তু সে রেগে গেলেই বা কী হবে, শিমু নাছর বান্দা, সে টেস্ট করাবি। বিভান এতে আপত্তি করে না, কারণ যদি বিভানের সমস্যাটা হয় তাহলে তার মাকে বোঝানো যাবে। সবাই মিলে হসপিটালে যায় এবং ডক্টরের কনসাল্ট নিয়ে টেস্ট করায়। ইমার্জেন্সিতে আধা ঘন্টা পর রিপোর্ট দিতে বলে। রিপোর্ট দেখে ডাক্তার সবাইকে যখন বলে বিভানের প্রবলেম, তখন বিভানের মা শকড হয়ে যায়। শিমু আর রিমু বিরক্তিতে বসে থাকে। ইভান নিজের ভাইকে সান্ত্বনা দিতে থাকে, কারণ বিভান অনেকটা কষ্ট পেয়েছে। বাসায় ফিরে বিভানের মা বিভানকে বলে, আমি ভুল করেছি, আমি এটা ভাবিনি যে সমস্যা দুজনেরই থাকতে পারে। অদ্রিত বলেছিল সে 3 মাস পরে কনসেপ্ট করতে পারবে, কিন্তু তার কনসেপ্ট না হওয়ায় আমি তাকে কত কিছু বলেছি। এমনকি শিমু ও রিমুর কথায় তাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলেছি। উপস্থিত সকলে তো হতবাক। শিমু ও রিমু তো ভয় পেয়ে গেছে, কারণ ইভান জানতো না যে ডিভোর্স পেপার তার বউ ও শালি তার মাকে দিয়েছে অদ্রিকে সাইন করতে বলতে। বিভান এগুলো জানতো, তাই সে চুপ করে আছে। এগুলো নিয়ে সেদিন ইভান ও রিমুর মধ্যে ঝামেলা হয়। রিমু বলে সে নাকি বিভানের ভালোর জন্যই কাজটা করতে চেয়েছিল, কিন্তু সে কি জানতো যে বিভানের সমস্যা। এগুলো বলে ইভানকে কিছুটা থামায়। অদ্রি ওদিকে শান্তিতে একটু ফুসরতের জন্য ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। ক্যামেরা ও মাইক্রোচিপে কি হচ্ছে সেগুলো সে পরে শুনে নেবে সময় করে। সেদিনই রাত 12টার পর রিমু শিমুর ঘরে যায় নতুন প্ল্যান করতে। সবাই ঘুমিয়ে আছে, তাই ঘরের দরজা বন্ধ না করে হালকা চাপিয়ে তারা আলাপ করতে লাগে। এদিকে বিভানের মা টেনশনে ঘুমাতে পারছে না, সে নিজের রুমে পায়চারি করছে। ইভানের মা স্বভাববশত কখনো দরজা লাগায় না, সব সময় চাপানো থাকে। হঠাৎ করে শিমুর রুমে লাইট জ্বলতে দেখে সে আস্তে আস্তে সেদিকে যায়। শিমুর রুমের দরজার সামনে গিয়ে সে আড়াল থেকে সব শুনতে থাকে। শিমু ও রিমু নতুন প্ল্যান করছে। দেখ আপু, আমি তো রক্ষম দেবরকে বিয়ে করতে পারবো না। তুই অন্য কোনো উপায়ে ভাব কিভাবে সব সম্পত্তি নিজের নামে লিখতে পারবি। অবশ্যই আমাকেও কিছু দেওয়া লাগবে। আরে চিন্তা করিস না, বিভানের তো কখনো বাচ্চা হবেই না, তাহলে সব সম্পত্তি এমনি আমার ছেলের নামে চলে আসবে। সেখান থেকে তোকেও আমি 25% দিব। আরও অনেক কিছু বলতে লাগে, আর দরজার বাহির থেকে বিভানের মা এসব শুনে যেন নিজেকে নিজে বিশ্বাস করতে পারছে না। সে দুজনের প্ল্যানে পানি ঢালতে দরজা খুলে ভিতরে ঢুকে। হঠাৎ করে রুমের মধ্যে কাউকে প্রবেশ করার আভাস পেয়ে 2 বোন সেদিকে তাকায়। রিমু নিজের শাশুড়িকে দেখে একদম ভয় পেয়ে যায়। বিভানের মা বলে, এই তোমাদের কথা শুনে আমি আমার ছোট বৌমাকে বাড়ি ছাড়তে বাধ্য করেছি, আর তোমরাই কিনা আমার ছেলের ক্ষতি করতে চাইছো, তাও সামান্য সম্পত্তির জন্য। আমি তো ভুলে গিয়েছিলাম রিমু কেমন স্বভাবের মেয়ে। তারপরও আমি তোমাদেরকে দ্বিতীয়বার বিশ্বাস করেছিলাম। তোমাদের এই পরিকল্পনা আমি সফল হতে দেব না। আমি কাল সকালে আমার 2 ছেলেকে সব কিছু বলবো। শিমু ও রিমু ভয় পেয়ে যায়। এই ভয় পাওয়া থেকে তারা এমন কিছু করে বসে যা তাদেরকে সারা জীবন বইতে হবে। রিমু ও শিমু বিভানের মাকে আটকাতে দুজনে মিলে ধস্তাধস্তি শুরু করে। শিমুর কিছুটা অনিচ্ছাবশত বা ইচ্ছাবশত ধাক্কায় বিভানের মা খাটের সাইডে চোখা কানির সাথে মাথার পেছনে আঘাত পায়। আর যখন উনি আর্তনাদ করবে তখন শিমু তার মুখ ধরে রাখে, যাতে আর্তনাদ বাইরে না যায়। আর রিমু, সে প্রথমে বেশ ভয় পেয়ে গেছিল। শাশুড়িকে ডিঙিয়ে অপর পাশে যাওয়ার সময় সে ভুলবশত শাশুড়ির পায়ের সাথে এক পা বেজে ও অপর পা কার্পেটের সাথে লেগে সে ফ্লোরে পড়ে যায়, একদম পেট নিচে দিয়ে।
প্রেগনেন্সির সময় শেষের 3 মাস ও প্রথম 3 মাস দেখে শুনে চলতে হয়। প্রেগনেন্ট মা যদি একটুও ভয় পায় বা তার যদি একটা হার্টবিটও মিস হয় তাহলে বাচ্চাকে নিয়ে শঙ্কা থাকে। রিমু ফ্লোরে পড়ে যাবার পর পেটে তীব্র ব্যথা অনুভব করে চিৎকার করে ওঠে। শিমুর রুমটা যেহেতু বিভানের রুমের পরে স্টোরুমের পাশে, তাই শব্দটা আগে বিভানের কানে গেল। অতটা জোরালোভাবে শোনা যাওয়ার কথা না, তবে রাতের বেলা নিস্তব্ধতার কারণে তীক্ষ্ণভাবে কানে আসে বিভানের। বিভান শব্দের উৎস খুঁজতে জলদি করে নিজের রুমের দরজা খুলে। বিভান রুমের লাইট অফ করে খাটের উপর শুয়ে রুমের ছাদের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। নিজের রুম থেকে বের হয়ে বিভান দেখল শিমু রুমের দরজা খোলা, আর সেখান থেকে অস্ফুট সুরে গঙ্গানের আওয়াজ আসছে। তড়িঘড়ি করে কিছু না ভেবে সে রুমের ভেতর যেয়ে দেখে তার মাও ভাবে ফ্লোরে পড়ে আছে, ফ্লোরে রক্তে ভেসে যাচ্ছে। ওদের দুইজনের পাশে শিমু কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে আর নিজের বোনের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। দুইজনের এই অবস্থা দেখে বিভান জলদি করে দুজনের কাছে গিয়ে দেখে তার মায়ের মাথার পেছন থেকে ও তার ভাবির পায়ের নিচ দিয়ে রক্তের স্রোত বইছে। এই অবস্থায় বিভান কি করবে বুঝতে পারছে না। সে কার দিকে দেখবে, মায়ের দিকে না ভাবির দিকে? বিভান জলদি করে তার ভাইয়ের রুমে গিয়ে ভাইকে ডেকে তুলে নিয়ে আসে। ইভান তার মা ও স্ত্রীর এই অবস্থা দেখে ঘাবড়ে যায়। ইভান বিভানকে মাকে নিতে বলে ও সে তার স্ত্রীকে নিয়ে এখনই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। রাত তখন প্রায় 1টার বেশি। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে রাত 2টা বেজে যায়। ইমার্জেন্সিতে শুধু একজন ডাক্তার আছে। ওই ডাক্তার বিমানের মাকে নিয়ে যায়, সাথে একজন নার্সকে বলে গাইনি বিভাগের কোনো ডাক্তারকে ফোন দিয়ে ইমার্জেন্সিতে এখনই হাসপাতালে আসতে বলতে। শিমুর ভয়ে হাত পা কাঁপাকাঁপি অবস্থা। হাসপাতালে এসে সে পায়চারি করছে, কি করবে? তখনই ইভান শিমুকে জিজ্ঞাসা করে, শিমু, এগুলা কিভাবে হলো? ইভানের প্রশ্নে শিমু ধরা পড়ে যাবার ভয়ে এবং নিজেকে বাঁচাতে মিথ্যার আশ্রয় নিয়ে বলে, আমি কি করে বলবো ভাইয়া? আমি আর আপু কথা বলছিলাম, তখনই আন্টি আর আপনার ভাই এসে আমার বোনের সাথে খারাপ কিছু করতে চায়। আমি আপনার ভাইকে বাধা দিতে গেলে এগুলা হয়ে যায়। ইভান হতবম্বের মতো নিজের ভাইয়ের দিকে তাকিয়ে আছে, আর বিভান তো শকড। সে ভাবতেও পারছে না তার নামে এসব মিথ্যা কথা রটানো হচ্ছে। শিমু এগুলো বলেছে এই ভেবে যে কোনো প্রমাণ নেই, তাই। আমার আপুর কিছু হলে আমি কিন্তু তাদের ছেড়ে কথা বলবো না। দরকার হলে তাদেরকে আমি পুলিশই দেব। আপনার মা ও ভাই আমার বোনের সাথে অন্যায় করবে, সেটাকে মেনে নেওয়া যায় না। ইভান সত্য মিথ্যা যাচাই করতে পারছে না। ইভানের বিশ্বাস হচ্ছে না তার ভাই ও মা এরকম করতে পারে। আর তাছাড়া তার মা নিজেও তো অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছে। গাইনি বিভাগের ডাক্তার ভোর 3টা নাগাদ এসে হসপিটালে পৌঁছায়। এরপর রিমুকে সার্জারি করার জন্য নিয়ে যায়। রিমুর অবস্থা অনেকটাই খারাপ। সার্জারি করতে করতে ভোর 5টা হয়ে যায়। ডাক্তার বেরিয়ে এসে বলে, মিস্টার ইভান, আমরা আপনার মেয়েকে বাঁচাতে পারিনি। তারপর আপনার স্ত্রীর জরায়ু অনেক খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আমাদেরকে এরপরের অপারেশনে আপনার স্ত্রীর জরায়ু কেটে ফেলতে হবে। জরায়ু না কাটলে এখান থেকে বিষক্রিয়া ছড়িয়ে পড়বে শরীরে। আপনাকে বন্ডে সই করতে হবে। ইভান ভেঙে পড়ে ডাক্তারের কথায়। বিভান তার ভাইকে শান্ত করার জন্য তার পাশে এসে বসে। পরক্ষণে শিমু বলে, ভাইয়া, এবার আমি পুলিশ ডাকবো। আপনার ভাই ও মায়ের কারণে আজ আমার আপুর এই অবস্থা। বিভান ভাবতেও পারছে না এই সময় এই মেয়েটা এইভাবে মিথ্যা কথা বলতে পারে। ইভানের কথার তোয়াক্কা না করে শিমু পুলিশ আনবি। এদিকে বিভানের মায়ের মাথার সার্জারি মাত্র শেষ হলো। ডাক্তার বেরিয়ে এসে বলে, মিস্টার ইভান ও মিস্টার বিভান, আপনাদের মায়ের ট্রমেটিক ব্রেন ইনজুরি হয়েছে। ট্রমেটিক ব্রেন ইনজুরি অনেক ক্ষেত্রে তেমন কোনো ক্ষতির কারণ নাও হতে পারে, আবার তা মৃত্যুর কারণও হতে পারে। প্রথম কিংবা হালকা পর্যায়কে বলা হয় কনকাশন। এর অর্থ হচ্ছে প্রচণ্ড আলোড়ন, আঘাত বা উত্তেজনার ফলে মস্তিষ্কের ক্ষতি। এই পর্যায়ে সাধারণত আঘাত লাগার কয়েকদিনের মধ্যে মস্তিষ্ক আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। রোগী যখন মাথায় আঘাত লাগার পর 15 মিনিট বা তার বেশি সময় অচেতন থাকেন, তখন সে আঘাতের মাত্রাকে দ্বিতীয় পর্যায়ের বিবেচনা করা হয়। রোগী যদি মাথায় আঘাত লাগার পর 1 ঘন্টারও বেশি সময় ধরে অচেতন থাকেন, তাহলে তার টিবিআই এর মাত্রা তৃতীয় পর্যায়ের বিবেচনা করা হয়। আর রোগীর উপর এই ধরনের আঘাতের পরিণতি ভয়াবহ হতে পারে। বিশেষ করে তার শারীরিক এবং মানসিক উভয় ক্ষতি হতে পারে। এই ক্ষেত্রে রোগীর হৃদযন্ত্রের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটতে পারে। তিনি পঙ্গু হয়ে যেতে পারেন, এমনকি তার ব্যক্তিত্বে ব্যাপক পরিবর্তন ঘটতে পারে। তৃতীয় পর্যায়ের ক্ষতি সাধারণত অপূরণীয় হয়। ডাক্তার এগুলো বলে থামে। 2 ভাই ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে আছে ডাক্তারের দিকে। ডাক্তার একটা শ্বাস নিয়ে আবার বলে, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার মায়ের কী অবস্থা। বাকিটা যা হয় তা মেনে নিতে হবে। এই বলে ডাক্তার চলে যায়।
আর শিমুকে দেখে ভীত মনে হচ্ছে। ইভানের অবস্থা অনেক খারাপ। তার মা, বউ ও বাচ্চা সবাইকে সে একসাথে হারাতে বসেছে। বিভান মায়ের অবস্থা মানতে পারছে না। সকাল 8টায় শিমু নিজ দায়িত্বে পুলিশ নিয়ে এসে পুলিশকে নিজের মন গড়া কথা শোনায়। বিভানের কাছে যেহেতু নিজের পক্ষে কোনো প্রমাণ নেই, সে কিছু বলেও লাভ হচ্ছে না। শিমু পুলিশকে এটাও বলে বিভানের তার ভাবির উপর রাগের কারণ বিভানের স্ত্রী চলে যাওয়ার ক্ষেত্রে ভাবির হাত আছে বলে বিভান মনে করে। এসব বলার দরুন পুলিশ বিভানকে হাসপাতাল থেকে বাইরে যেতে দিচ্ছে না। সকাল 8:30টার দিকে অদ্রি হাসপাতালে আসে। অদ্রি হাসপাতালের ঠিকানা বিভানের থেকে জোগাড় করেছে। অদ্রি অনেক দিন পর বিভানের সাথে যোগাযোগ করে। সকালে ঘুম থেকে উঠে ক্যামেরাতে ধরা পড়া চিত্রগুলো দেখে। অদ্রি এসে পুলিশকে বলে, আপনারা কারো মুখের কথার উপর ভিত্তি করে আমার হাজব্যান্ডকে আটকে রাখতে পারেন না। আপনাদের কাছে শিমু কী প্রমাণ দিয়েছে জানি না, তবে শিমুর বিপক্ষে আমার কাছে স্ট্রং প্রমাণ আছে। অদ্রির কথায় শিমু ভয় পেয়ে যায়, তবে পরক্ষণেই তার মুখে ফুটে ওঠে ক্রূর হাসি। হয়তো এটা ভেবে যে অদ্রি কি আর সেখানে ছিল যে জানতে পারবে। শিমুর মুখভঙ্গি দেখে অদ্রি বাঁকা হাসে, তারপর পুলিশের হাতে রেকর্ড করা ভিডিও দেয়। পুলিশ সবটা দেখার পর শিমুকে আটক করে এবং ইভান ও বিভানকেও সবটা দেখায়। সব দেখে ইভান শিমুকে জোরে একটা থাপ্পড় মেরে বলে, তোমার জন্য আজ আমার মায়ের এই অবস্থা। আর তোমার বোন, সে তো নিজের অন্যায়ের মাসুল নিজেই করেছে, সাথে আমার সন্তানকেও। ইভান পুলিশকে ডেকে বলে, অফিসে নিয়ে যান এই মেয়েটাকে। আমার স্ত্রী সুস্থ হলে আপনি তাকেও আপনার কাস্টাডিতে নিতে পারেন। পুলিশকে অদ্রি এই এত বছরের সব ঘটনা বলে আর প্রমাণ হিসেবে চাইলে ভিডিও দেখাতে পারে সেটাও বলে। পুলিশ কয়েকদিনের ভিডিও দেখে শিমুকে গ্রেফতার করে। পুরোটা সময় শিমু যেন অবাক হয়ে তাকিয়েছিল। তার মুখের বুলি যেন হারিয়ে গেছে। শিমুর এরূপ অবস্থায় অদ্রি তার কানের কাছে এসে বলে, কি ভাবছো শিমু? আমাকে সরিয়ে বিভানকে সম্পত্তির জন্য বিয়ে করবে? এত সহজ? তোমরা তোমাদের কাজ নির্বিঘ্নে করতে পেরেছ শুধুমাত্র আমি চেয়েছি বলে। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। শিমুকে নিয়ে পুলিশ চলে যায়। শিমুর পরিবারও কিছুক্ষণ আগে এখানে এসেছিল। তারা এসে তাদের মেয়েরই অবস্থা দেখে লজ্জা পায়। অবশ্য তারা কিছুটা জানতো এই ব্যাপারে, তবে প্রমাণের কাছে এখন তারা কিছু বলতে পারবে না। পুলিশ শিমুকে নিয়ে যাবার পরে অদ্রি বিভানের কাছে যায়। বিভান তখন তার ভাইয়ের পাশে বসে আছে। অদ্রি যখন বিভানের সামনে এসে দাঁড়ায় তখন ইভান বিভানকে ইশারায় বলে উঠে যেতে। বিভান অদ্রিকে নিয়ে করিডোরের এক কোণে গিয়ে দাঁড়ায়। কেমন আছো বিভান? অদ্রির প্রশ্নে বিভানের ইচ্ছা করছে চিৎকার করে বলতে, ভালো নেই আমি অদ্রি, তোমাকে ছাড়া আমি একদম ভালো নেই। কিন্তু ওই যে নিজের অক্ষমতা, সেটার জন্য হলেও এখন সে অদ্রিকে ছাড়তে রাজি। কি হলো, কথার জবাব দিলে না? কি জবাব দেব? দেখতেই পারছো কেমন আছি। কোনো কিছু নিয়ে নিজেকে দোষারোপ করবে না। হতেও পারে যা আমরা দেখেছি তা চোখের ভুল। বিভান মলিন চোখে তাকায় অদ্রির দিকে। অদ্রি বিভানের দিকে নমনীয় চোখে তাকিয়ে বলে, আমার সমাপ্তির পূর্ণতা তুমি। তুমিহীনা আমি অন্য কাউকে আমার জীবনে জড়াইনি এবং জড়াবো না। ঠিক তেমনি তোমার জীবনেও আমি ছাড়া অন্য কাউকে জড়াতে দেব না। বিভান জড়িয়ে নেয় তার প্রিয়তমাকে নিজের উষ্ণ আলিঙ্গনে। সমাপ্তির পূর্ণতা, অদ্রি রহমান। এতক্ষণ পার্কে অদ্রির পাশে বসে মিসেস রেহনুমা অদ্রির লেখা বইটা পড়ছিল। অদ্রিরা আমেরিকায় যেখানে এখন থাকে সেই বাড়ির পাশে একটা খোলা পার্ক আছে। মিসেস রেহনুমা সেও বাংলাদেশি এবং এখন অদ্রির প্রতিবেশী। অদ্রির লেখা বইটা পড়ে সে অদ্রিকে মুগ্ধতার সাথে বলে, মিসেস অদ্রি, আপনার লেখা বইটা সত্যি অসাধারণ। বইটা পড়ে আমার একবারের জন্য মনে হচ্ছিল না যে আমি কোনো গল্প পড়ছি। মনে হচ্ছিল বাস্তব কাহিনী আমি নিজের চোখের সামনে ঘটতে দেখছি। প্রতিটা চরিত্র এতটাই জীবন্ত। অদ্রি মিসেস রেহনুমার দিকে মুচকি হাসি দিয়ে অদূরে তার স্বামী সন্তানের দিকে নজর দেয়। কি সুন্দর খেলছে বাপ মেয়ে মিলে। নিজের মেয়েটাকে দেখলে নিজেরই প্রতিচ্ছবি মনে হয়। বাবার মতো কিছুটা দেখতে হলো, স্বভাব চরিত্র পেয়েছে পুরোটাই মায়ের মতো। মিসেস রেহনুমা আবার অদ্রিকে বলে, মিসেস অদ্রি, কিন্তু আমার একটা প্রশ্ন থেকেই যায়। অদ্রি বুঝতে পারে মিসেস রেহনুমা কী বলবে, তাই সে ভাবলেশীনভাবে বলে, এটাই তো যে বিভানকে ওই ড্রাগের অ্যান্টিডোট দেওয়া হয়েছিল কি না? মিসেস রেহনুমা অবাক হয়ে মাথা হ্যাঁ বোধক দোলায়। এরপর কৌতূহলবশত বলে, আপনি কিভাবে বুঝলেন? আমি এটার কথাই বলবো। অদ্রি রহস্য করে হাসে, তারপর আকাশপানে নজর দেয়। আমেরিকার আকাশ এখন রক্তিম। রাতের দিকে ঠান্ডা পড়বে। এখন যেহেতু পরন্ত বিকালবেলা, সূর্য পশ্চিম আকাশে ডোবায়মান, হালকা শীত শীত লাগছে। মেয়েকে বিভান দৌড়ে ধরার চেষ্টা করছে, হাতে তার পশমি বেবি সোয়েটার। 4 বছর হলো সবে অদ্রি ও বিভানের মেয়ে অবনীর।
অদ্রি আকাশপানে দৃষ্টি স্থির রেখে বলে, গল্পটা অসম্পূর্ণ। গল্পের সমাপ্তিতে আমি ইচ্ছে করেই অসম্পূর্ণ রেখেছি যাতে বাকিটা পাঠক নিজের মতো বুঝে নেয়। মিসেস রেহনুমা কিছু বুঝতে না পেরে বলে, তবে আমার তো মিলছে না। অদ্রি হেসে মিসেস রেহনুমার দিকে ফিরে বলে, মিলালেই মিলে যাবে, আর হবে সমাপ্তির পূর্ণতা। অদ্রি সেখান থেকে উঠে চলে যায় তার প্রিয়জনদের কাছে, হাতে তার নিজের লেখা সমাপ্তির পূর্ণতা বইটি। মিসেস রেহনুমাও চলে যায়। অদ্রি যেতেই বিভান বলে, মিসেস রেহনুমা কি তোমার বইটা পড়ছিলেন? অদ্রি বলে, এটা একান্ত আমার লেখা না বিভান, তুমিও এটার কিছু অংশ জুড়ে আছো। তোমার ডায়েরি থেকে তোমার অনুভূতি ও পর্যবেক্ষণ নিয়ে আমি বইটা সম্পূর্ণ করতে পেরেছি। বিভান আলতো হাসে, এরপর বলে, আমার ডায়েরি থেকে নিয়েছো, তবে মেলবন্ধনটা তুমি করেছো। আমি শুধু প্রতিদিনকার মতো ডায়েরি লিখে রাখতাম, কে কী করলো নিত্যদিন সেটা লিখে রাখতাম। অদ্রি বিভানের বাহু জড়িয়ে তাদের মেয়ের দুষ্টামি দেখছে আর বলে, সমাপ্তির পূর্ণতা আমাদের দুজনের মেলবন্ধন, তাই তো আমাদের মেয়ের নাম পূর্ণতা, অবনী। একটু পর অদ্রি মেয়ের কাছে গিয়ে বলে, অবনী মা আমার, ঠান্ডা পড়ছে মা, শীতের কাপড়টা পরে নাও বাবার কাছ থেকে। অবনী মাথা দোলায়, মানে সে পরবে না শীতের কাপড়টা। বিভান অদ্রির দিকে অসহায় চাহনি দিয়ে বলে, তোমার মেয়ে ঠিক তোমার মতো হয়েছে, নিজে যা ঠিক করবে সেটাই করবে। অদ্রি বিভানের দিকে চেয়ে চোখে তাচ্ছিল্যতা এনে বলে, তাহলে তুমি কি চাচ্ছিলে? তোমাকে আমি ওই মেয়েটার হাতে ছেড়ে দিতাম? বিভান তাড়াহুড়ো করে বলে, সেটা আমি কখন বললাম? তবে তুমি যেভাবে সব কিছু হ্যান্ডেল করেছো, ব্যাপারটা অনেক রিস্কি ছিল। অদ্রি দীর্ঘশ্বাস ফেলে বলে, শেষ পর্যন্ত সব কিছু জানার পর তুমি যে আমায় ভুল বোঝোনি, এটাই আমার কাছে অনেক। তোমাকে হারানোর ভয়ে আমি হিংস্র হতে পারি, অনেকটা তো সহ্য করলাম, এরপরেই আমি ওই পদক্ষেপ নিয়েছিলাম। বিভান অদ্রিকে একপাশ দিয়ে জড়িয়ে ধরে বলে, এটা ঠিক যে ভাবি ও তার বোন মিলে মায়ের মাথা এমনভাবে নষ্ট করেছিল যে মা তোমাকে বুঝতে পারছিল না। আমিও তো তোমার মুখ থেকে কথাটা শুনে প্রথমে আমার খুব রাগ হয়েছিল, তবে তোমার সুন্দরভাবে বোঝানোতে রাগটা কমিয়ে সব বুঝতে পেরেছিলাম। হঠাৎ অদ্রি মজার ছলে বলে, জার্মানিতে গিয়ে যখন তোমাকে ডাক্তার অ্যান্টিডোট দিয়েছিলাম, তখন তোমাকে দেখে একজন ডাক্তার একটাই কথা বলেছিল, ইজ শি রিয়েলি ইয়োর ওয়াইফ? মানে সে বিশ্বাস করতে পারছিল না আমি তোমার বউ হয়ে তোমাকে ওই ড্রাগটা দিয়েছিলাম এবং অ্যান্টিডোট দিতেও নিয়ে এসেছিলাম। ওই ডাক্তারটা এই ডাক্তার ঘোর বিরোধী। বিভান বাঁকা চোখে তাকিয়ে আছে। অদ্রি দেখেও না দেখার মতো করে উদাসীন সুরে বলে, জানো বিভান, সেদিন যখন মায়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি হাসপাতালে আসি, সেদিন আমি সত্যিই ভাবতে পারিনি শিমু ও ভাবি মিলে এমনটা করবে মায়ের সাথে। আমার সেদিন মায়ের জন্য নিজেকে কিছুটা দোষী মনে হচ্ছিল। আর রিমু ভাবি, সে নিজের শাস্তি এইভাবে পাবে আমি ভাবতে পারিনি। একজন মায়ের কাছ থেকে তার সন্তান চলে যাওয়ার কষ্ট কতটা হয় সেটা একজন সন্তানবিহীন মা বুঝতে পারে। মায়ের অবস্থাটা এত ক্রিটিক্যাল ছিল, আমি শুধু চাইছিলাম মা যেন কোনো অপূর্ণ ইচ্ছা নিয়ে পৃথিবী ত্যাগ না করে। মায়ের তো একটাই অপূর্ণ ইচ্ছা ছিল, তোমার সন্তানের মুখ দেখা। বিভান মলিনভাবে বলে, হ্যাঁ, মায়ের ইচ্ছেটা পূরণ হয়েছিল, তবে আমার মা তার বড় ছেলের চিন্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। ইভান ভাইয়া তো ভাবিকে সুস্থ হবার পরই পুলিশ কাস্টাডিতে দিয়ে আসে, আর তাকে স্পেশাল রিকোয়েস্টের মাধ্যমে সর্বনিম্ন শাস্তি 5 বছরের জেলকে কমিয়ে 2.5 বছরে নামিয়ে আনে। শিমুকে সেই পুরো 5 বছরের জেল খাটতে হয়। হঠাৎ মেয়েটাকে বিভান আবার নিজের মেয়ের পিছনে যায়। অদৃশ্য সেখানে দাঁড়িয়েই ভাবতে থাকে। বিভানের মা 6 মাস প্যারালাইজড অবস্থায় ছিল। হাসপাতাল থেকে মা ও রিমু ভাবিকে রিলিজ দেওয়ার পরে অদ্রি ও বিভান জার্মানির উদ্দেশ্যে যাওয়ার বন্দোবস্ত করতে থাকে। ড্রাগটা বিভানের শরীরে প্রবেশ করানো হয়েছে তখন 9 মাস। এই ড্রাগটার মেয়াদ 2 বছর। 2 বছরের মধ্যে অ্যান্টিডোট দিলে ব্যক্তি মেয়াদ শেষ হলে আবারও আগের মতো সুস্থ হয়ে যাবে। হাতে যেহেতু আরও 11 মাস সময় ছিল, তাই সমস্যা হয়নি। রিমু ভাবিকে পুলিশ কাস্টাডিতে রেখে আসার পর ইভান ও রিহাব একা হয়ে পড়ে। তাই বিভান ও অদ্রি মিলে ইভানকে রাজি করে তারা 2 বাপ ছেলেও যেন ওদের 3 জনের সাথে আমেরিকা যায়। বিভানকে নিয়ে জার্মানি থেকে ফেরার পর তারা আমেরিকা যাবে। আমেরিকা গিয়ে মায়ের পরবর্তী চিকিৎসা হবে। এরপর জার্মানি থেকে ফিরে তারা আমেরিকা যায়। আমেরিকা যাওয়ার 1 বছরের মাথায় অদ্রি কনসিভ করে। বিভানের মাও অনেকটা সুস্থ হয়ে গেছে ততদিনে। ছোট ছেলের জন্য বিপিনের মা অনেক খুশি থাকলেও চোখের সামনে সারাক্ষণ বড় ছেলেকে ওভাবে দেখতে ভালো লাগতো না। ইভানের ছেলে রিহাব মায়ের জন্য কান্না করত মাঝে মাঝে, তবে অদ্রির মাতৃ সমতুল্য স্নেহে রিহাব নিজের মাকে অতটা মনে করতো না।
6 বছরের বাচ্চাকে বোঝাতে একটু বেগ তো পেতে হয়েছিল। যথারীতি 9 মাস পর অদ্রির কোল আলো করে অবনী আসে। রিহাব তো অবনীকে পেয়ে আর কিছু লাগে না। রিহাব ততদিনে 7 বছরের। অবনীর বয়স যখন 2 মাস তখন বিভানের মা ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়। সেই দিন ইভান, বিভান, অদ্রি, রিহাব ও অবনী সবাই শেষ বিদায় দেয় মানুষটাকে। বিভানের মা মারা যাওয়ার 3 মাস পর রিমু জেল থেকে মুক্তি পায় এবং ইভান নিজে বাংলাদেশে গিয়ে রিমুকে ফ্লাইট কনফার্ম করে আমেরিকায় নিয়ে আসে। রিমু নিজের অন্যায়, নিজের বাচ্চা হারানো ও নিজে অসম্পূর্ণ হবার পর বুঝতে পেরেছিল। রিমু এসে অদ্রির কাছে মাফ চায় এবং ধন্যবাদ জানায় তার অবর্তমানে তার ছেলেকে মায়ের স্নেহে আগলে রাখার জন্য। অদ্র সেদিন মাফ করে দেয় রিমুকে, কারণ অনেক তো হলো শাস্তি। মেয়ের আদো আদো ডাকে হুঁশ ফেরে অদ্রির। মা, মা, আজকে রিয়াব ভাইয়া এলো না কেন? অদ্রি মিষ্টি করে বলে, রিয়াব ভাইয়ার তো কালকে পরীক্ষা মা। অবনীর মুড খারাপ হয়ে যায়। বিভান অদ্রিকে বলে, তোমার মেয়ে এ পর্যন্ত রিহাব ভাইয়া এলো না কেন এই কথাটা কতবার যে বলেছে তার হিসাব নেই। অদ্রি অবনীকে খুশি করার জন্য বলে, বাসায় গিয়ে ভাইয়াকে আচ্ছা মতো বকে দেব, ঠিক আছে? অবনী খুশিতে খিলখিল করে হেসে ওঠে। মেয়ের এই স্নিগ্ধ হাসিতে প্রশান্তি বয় অদ্রি ও বিভানের হৃদয়ে জুড়ে। একেই বলে পরিপূর্ণ সমাপ্তির পূর্ণতা।